চলো আচ্ছা দেখো, এই সিলেবাসটা একবার ভালো করে পড়ে নাও, জ্যামের সিলেবাসটা। ইউনিট সেল, মিলার ইন্ডিসেস, crystal systems and Bravais lattices, elementary applications of vectors to crystal systems, X-ray diffraction, Bragg's law, structure of sodium chloride, cesium chloride, and potassium chloride, diamond and graphite, close packing in metals and metal compounds, semiconductors, insulator, defects in crystals, lattice energy, isomorphism, heat capacity of solid, etc. এইগুলো মূলত আছে আমাদের। এর মধ্যে অনেকটা পোর্শন আমরা আলোচনা করে দিয়েছি, বাকি যে পোর্শনটা আছে সেই পোর্শনটা আজকে আমাদের আলোচনা হয়ে যাবে। আর একটা ক্লাসে আমরা বেশ কিছু এমসিকিউ আলোচনা করে দেবো আর ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা আগের দিনে ম্যাক্সিমাম জিনিস আলোচনা করে নিয়েছি। আজকে প্রথম যে জায়গাটাতে স্টার্ট করতে হবে, যে ডিফেক্টস অর ইমপারফেক্টনেস ইন এ ক্রিস্টাল। ডিফেক্টস অর ইমপারফেক্টনেস ইন এ ক্রিস্টাল, এটা তোমাদের একটু দেখতে হবে। এটা 11-12 তোমরা পড়েছো, ইনঅর্গানিকের মধ্যে তোমরা পড়ে থাকো আর কি। সেইটা জাস্ট কুইকলি একটুখানি বলে দেওয়া। বলছে এনি ডেভিয়েশন ফ্রম দ্য পারফেক্ট অ্যাটমিক অ্যারেঞ্জমেন্ট ইন এ ক্রিস্টাল ইজ কল্ড দ্য ডিফেক্টস অর ইমপারফেক্টনেস ইন এ ক্রিস্টাল। দেখো, আমরা এর আগের ক্লাসে আমরা যা কিছু আলোচনা করেছি সব কিছু পারফেক্ট ক্রিস্টাল নিয়ে। সোডিয়াম ক্লোরাইডের স্ট্রাকচার নিয়ে আমরা আলোচনা করছি, পটাশিয়াম ক্লোরাইডের স্ট্রাকচার নিয়ে আলোচনা করছি, বা যে সমস্ত ব্রেভেস ল্যাটিসগুলো নিয়ে আমরা আলোচনা করেছি, সেইখানে তার একটা রেগুলার মানে ইউনিট সেলগুলোর একটা রেগুলার জিওমেট্রিক শেপ আছে, এবং তার কিছু স্পেসিফিক পয়েন্টে অ্যাটমসগুলো বা বেসিসগুলো বসানো আছে। কারণ একটা পারফেক্ট ক্রিস্টাল। এবারে সেইখান থেকে যদি একটু আধটু এদিক ওদিক হয় আর হয়তো দেখা যাচ্ছে কোনো একটা ল্যাটিস পয়েন্টে কোনো একটা অ্যাটম বা আয়ন্স থাকার কথা ছিল, সে হয়তো সেটা নেয়, বা ইন্টারস্টিশিয়াল হলে অ্যাটম বা আয়ন্স থাকার কথা ছিল না, সেখানে হয়তো কেউ আছে, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি আর কি। সেইগুলোকে বলা হবে তোমার ইমপারফেক্টনেস অর ডিফেক্টস ইন এ ক্রিস্টাল। তো বলা হলো কি, এনি ডেভিয়েশন ফ্রম দ্য পারফেক্ট অ্যাটমিক অ্যারেঞ্জমেন্ট ইন এ ক্রিস্টাল ইজ কল্ড দ্য ডিফেক্টস অর ইমপারফেক্টনেস ইন এ ক্রিস্টাল। আর দ্য ক্রিস্টাল ডিফেক্টস হচ্ছে 4 রকমের হয়। প্রথম হচ্ছে পয়েন্ট ডিফেক্ট বা 0 ডাইমেনশনাল ডিফেক্ট, 2 নম্বর হচ্ছে লাইন ডিফেক্ট বা 1 ডাইমেনশনাল ডিফেক্ট, 3 নম্বর হচ্ছে প্লেন অর সারফেস ডিফেক্ট অর 2 ডাইমেনশনাল ডিফেক্ট, আর ভলিউম ডিফেক্ট অর 3 ডাইমেনশনাল ডিফেক্ট। আচ্ছা, এর মধ্যে পয়েন্ট ডিফেক্টই হচ্ছে মোস্ট ইন্টারেস্টিং, এবং দেখবে যা কিছু কোশ্চেন পড়ে সব হচ্ছে পয়েন্ট ডিফেক্ট রিলেটেডই পড়ে আর কি। পয়েন্ট ডিফেক্ট কি কারণে অ্যারাইজ করছে না, ডিউ টু অ্যান অ্যাটম মিসিং অর ইন অ্যান ইররেগুলার পজিশন। মানে একটা অ্যাটম যদি মিসিং হয় বা সে যদি ইররেগুলার পজিশনে চলে যায়, সেইখান থেকে তোমার মূলত পয়েন্ট ডিফেক্টটা আসে। আচ্ছা, পয়েন্ট ডিফেক্ট 3 রকমের হয়। একটা হচ্ছে স্টোইচিওমেট্রিক ডিফেক্ট, একটা একেবারে নন স্টোইচিওমেট্রিক ডিফেক্ট, একটা ইম্পিউরিটি ডিফেক্ট। আর স্টোইচিওমেট্রিক ডিফেক্ট যদি নন আয়নিক কম্পাউন্ড হয়, তার ক্ষেত্রে ভেকেন্সি ডিফেক্ট এবং ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট 2 রকমের হয়। আর ওটাই যদি আয়নিক কম্পাউন্ড হয় তাহলে স্কটকি ডিফেক্ট এবং ফ্রেঙ্কেল ডিফেক্ট এইগুলো হয়। তাহলে আমাদের দেখবে মূলত পয়েন্ট ডিফেক্টের মধ্যে স্টোইচিওমেট্রিক ডিফেক্ট, এবং তার মধ্যে আয়নিক ক্রিস্টালের জন্য যে স্কটকি ডিফেক্ট এবং ফ্রেঙ্কেল ডিফেক্ট আছে, এই দুটোই হচ্ছে মোস্ট ইন্টারেস্টিং, এবং এইগুলো থেকেই দেখবে ম্যাক্সিমাম কোশ্চেনগুলো তোমার আসে। আচ্ছা, নন স্টোইচিওমেট্রিক ডিফেক্ট 2 রকমের হতে পারে। আবার একটা মেটাল এক্সেস ডিফেক্ট। মেটাল এক্সেস ডিফেক্ট 2 রকমের হতে পারে, ডিউ টু অ্যানায়ন ভ্যাকেন্সি অথবা ডিউ টু প্রেজেন্স অফ অ্যান এক্সট্রা ক্যাটায়ন ইন ইন্টারস্টিশিয়াল সাইটস। মানে মেটাল এক্সেস ডিফেক্ট মানে বেসিক্যালি হচ্ছে অ্যানায়নের থেকে ক্যাটায়নের রেশিওটা বেশি আছে আর কি। সেটা 2 কারণে হতে পারে। অ্যানায়ন যদি মিসিং থাকে তাহলে সেটা হতে পারে, অথবা যদি এক্সট্রা ক্যাটায়ন কোথাও ইন্টারস্টিশিয়াল হলে থেকে থাকে তাহলে সেটা হতে পারে। আর হচ্ছে মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট, এখানে মেটালের পরিমাণটা বেশি, এখানে তোমার কম আছে। আমাদের মূল জায়গাটা হচ্ছে এই স্কটকি ডিফেক্ট এবং ফ্রেঙ্কেল ডিফেক্ট, এই দুটো নিয়ে আছে। আর the Schottky defect কি, equal number of cations and anions are missing from lattice sites. Schottky defect এর ক্ষেত্রে equal number of cation এবং anion missing হবে। আর Frenkel defect এর cation leave the lattice site and occupy the interstitial holes. তো খেয়াল করো, Schottky defect এর ক্ষেত্রে equal number cation এবং anion মিসিং হয়ে গেল, পুরো ইউনিট সেল থেকে চলেই গেল। আর Frenkel defect এর ক্ষেত্রে কেউ চলে যাচ্ছে না, শুধু cationটা ল্যাটিস পয়েন্ট থেকে ইন্টারস্টিশিয়াল হোলসের মধ্যে ঢুকে যাচ্ছে। আর এবার এখানে ইউনিট সেল থেকে যদি একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন চলে গেছে, তাহলে সাডেনলি ডেনসিটিটা ডিক্রিজ করবে। কিন্তু এই পার্টিকুলার ক্ষেত্রে কেউ তো আলটিমেটলি বেরিয়ে গেল না,
সে কি করলো, ল্যাটিস পয়েন্ট থেকে ইন্টারস্টিশিয়াল সাইটসের মধ্যে ঢুকে যেতে হবে, ইন্টারস্টিশিয়াল হোলের মধ্যে ঢুকে যাচ্ছে, তাদের ডেনসিটিটা কিন্তু তোমার একই থেকে যাবে। আর এবার স্কটকি ডিফেক্ট কোথায় দেখতে পাওয়া যায়? ফাউন্ড ইন হাইলি আয়নিক সলিডস where size of cation and anion are more or less equal, এবং যার হাই কোঅর্ডিনেশন নাম্বার হয় তাদের ক্ষেত্রে মূলত তোমার স্কটকি ডিফেক্ট দেখতে পাওয়া যায়। এক্সাম্পল হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ব্রোমাইড, সিজিয়াম ক্লোরাইড, সিলভার ব্রোমাইড এরা। আর ফ্রেঙ্কেল ডিফেক্টের ক্ষেত্রে হচ্ছে তাদের লো কোঅর্ডিনেশন নাম্বার হয় এবং ক্যাটায়নের থেকে অ্যানায়নটার সাইজ হচ্ছে অনেক বেশি হয়, তাদের ক্ষেত্রে মূলত ফ্রেঙ্কেল ডিফেক্ট হয়। যেমন জিঙ্ক সালফাইড, সিলভার ক্লোরাইড, সিলভার ব্রোমাইড, সিলভার আয়োডাইড। একটা কম্পাউন্ড যে ফ্রেঙ্কেল ডিফেক্ট এবং স্কটকি ডিফেক্ট দুটোই দেখায় সেটা হচ্ছে সিলভার ব্রোমাইড। এটাও এমসিকিউতে অনেক সময় পড়ে যে স্কটকি ডিফেক্ট এবং ফ্রেঙ্কেল ডিফেক্ট দুটোই দেখাচ্ছে, সেটা হচ্ছে সিলভার ব্রোমাইড এটা। আচ্ছা, ইম্পিউরিটি ডিফেক্ট। আচ্ছা, ইম্পিউরিটি ডিফেক্ট এই এক্সাম্পলটা ভীষণ ভালো করে মনে রাখো। ধরো সোডিয়াম ক্লোরাইড ক্রিস্টাল আছে, এবার সোডিয়াম ক্লোরাইড ক্রিস্টালে তুমি স্ট্রনশিয়াম ক্লোরাইড বা ক্যালসিয়াম ক্লোরাইড এরকম ইম্পিউরিটি তুমি অ্যাড করছো, আর তাতে কি হচ্ছে না, সোডিয়াম ক্লোরাইডের Na প্লাসটা রিপ্লেস হচ্ছে স্ট্রনশিয়াম প্লাস দিয়ে। এবার ব্যাপারটা হচ্ছে যে চার্জ ব্যালেন্স যদি করতে হয়, তাহলে Na প্লাসের চার্জ হচ্ছে একটা আর স্ট্রনশিয়ামের চার্জ হচ্ছে তোমার 2+2, তাহলে একটা স্ট্রনশিয়াম প্লাস যখন ঢুকবে দুটো Na প্লাস রিপ্লেসড হয়ে যাবে বা দুটো Na প্লাস সরে যাবে, তাতে চার্জটা ব্যালেন্স হলো। দুটো Na প্লাস চলে গেল মানে দুটো পজিটিভ চার্জ চলে গেল, তার বদলে একটা স্ট্রনশিয়াম 2+ ঢুকলো মানে দুটো পজিটিভ চার্জ তোমার ঢুকে গেল, চার্জটা ব্যালেন্স হলো। কিন্তু এটা হলো স্ট্রনশিয়াম 2+টা সেটা তো Na প্লাসের যে জায়গাগুলো তার মধ্যে দুটোর মধ্যে একটা জায়গা সে নিতে পারবে, তাহলে অন্য জায়গাটা ফাঁকা থেকে যাবে। হ্যাঁ, তাহলে এই পার্টিকুলার ক্ষেত্রে দেখো 1 strontium 2+ can replace 2 Na+. One of the position of Na+ will be occupied by Sr2+, and other one will lie vacant. The number of strontium 2+ ion in the sodium ক্লোরাইড ক্রিস্টাল কত হবে? নাম্বার অফ ভেকেন্ট সাইট হবে, মানে যতগুলো ভেকেন্ট সাইট হবে ততগুলো স্ট্রনশিয়াম 2+ হবে। এটা ক্যালসিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে ঠিক একই রকমের সিচুয়েশন তুমি দেখতে পাবে। তাহলে এটা হচ্ছে ইম্পিউরিটি ডিফেক্ট, যেখানে বেসিক্যালি কি হলো না, সোডিয়াম Na+টা যেহেতু তোমার ইউনিট চার্জ, সেইটাকে যখন স্ট্রনশিয়াম 2+ দিয়ে তুমি রিপ্লেস করছো, চার্জ ব্যালেন্সের জন্য দুটো Na+ রিপ্লেসড হয়ে গেল। দুটো Na+ রিপ্লেস হয়ে গেল, তার একটা পজিশন স্ট্রনশিয়াম 2+ অকুপাই করলো, আর একটা পজিশন হচ্ছে তোমার ভেকেন্ট রয়ে গেল। সেখানে কতগুলো ভেকেন্ট সাইট থাকবে না, যতগুলো স্ট্রনশিয়াম 2+ আয়ন আছে ততগুলো। আচ্ছা, জিঙ্ক অক্সাইড একটা ভীষণ ইম্পর্টেন্ট এক্সাম্পল। তোমরা যখন ওই ড্রাই টেস্ট টিউব হিটিং করো, যখন ইনঅর্গানিক কোয়ালিটেটিভ অ্যানালিসিস করতে হয়, সেখানে দেখবে জিঙ্ক অক্সাইড যদি থেকে থাকে তাহলে সেটা যখন হিট করা হবে সেটা ইয়েলো হয়, আর যখন ঠান্ডা হয় সেটা হচ্ছে সাদা। এটা কেন হচ্ছে? দিস ইজ ডিউ টু মেটাল এক্সেস ডিফেক্ট। এখানে কি হচ্ছে না, মেটাল এক্সেস ডিফেক্ট ডিউ টু প্রেজেন্স অফ এক্সট্রা ক্যাটায়ন্স আর ইন্টারস্টিশিয়াল সাইটস। মানে হচ্ছে কি, দেখো যে জিঙ্ক অক্সাইড যখন হিট করা হয় Zn2+ + ½ O2 + 2 ইলেকট্রন হচ্ছে। এবারে আফটার হিটিং Zn2+ এর ক্ষেত্রে দেখা যায় যে Zn2+টা মানে এই অক্সিজেনটা কিন্তু বেরিয়ে চলে যাচ্ছে, তাহলে সিচুয়েশনে কি হচ্ছে দেখো, তোমার অক্সিজেন চলে গেল, সেই জায়গাটা ইলেকট্রন অকুপাই করে নিল, আর জিঙ্ক তার পরিমাণটা দেখো তোমার বেসিক্যালি কমে গেছে। মানে একটা জিঙ্ক অক্সাইড যখন হিট করছো, অক্সিজেনটা বেরিয়ে চলে গেল, তার মানে কি হচ্ছে, তোমার সিচুয়েশন অক্সিজেনের পরিমাণ কম থাকছে, জিঙ্কের পরিমাণ বেশি থাকছে, আর অক্সিজেনের করসপন্ডিং পজিশনটা হচ্ছে ইলেকট্রন অকুপাই করে নিচ্ছে। এবার হিট যখন করা হচ্ছে, ইলেকট্রনটা একটা হোল থেকে আরেকটা হোলে যখন যাচ্ছে তখন সে ইয়েলো কালারটা দেখাচ্ছে। ঠিক আছে, আর যখন ঠান্ডা করা হচ্ছে ইলেকট্রন ট্রান্সফারটা হচ্ছে না, সেই জন্য সে সাদা হয়ে যাচ্ছে। তো এটা একটা মানে যে জিঙ্ক অক্সাইড কেন গরম অবস্থায় হলদে কালারের হয় আর ঠান্ডা হয়ে গেলে কেন সাদা হয়, সেটাও কিন্তু তোমার এই ডিফেক্টিভ সলিডের জন্যই অ্যারাইজ করছে। আচ্ছা, মেটাল এক্সেস ডিফেক্ট ডিউ টু অ্যানায়নিক ভ্যাকেন্সি। অ্যানায়নিক সাইটস উইল বি অকুপাইড বাই আনপেয়ার্ড ইলেকট্রনস। মানে ধরো তোমার কোনো একটা অ্যানায়নিক সাইট, সেখানে অ্যানায়নটা তোমার হাওয়া হয়ে গেছে, সেই জায়গাটা কি হবে না, সেই জায়গাটা চার্জ ব্যালেন্সের জন্য সেটা ইলেকট্রন তোমার ওই জায়গাটা অকুপাই করবে, তাকে বলা হয় এফ সেন্টার বা কালার সেন্টার। এটাকে যদি হিট করা হয় তাহলে সেই ইলেকট্রন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ট্রান্সফার হতে পারে বলে এই কালার দেয়। এই সোডিয়াম ক্লোরাইড, লিথিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড মে শো কালার ইফ দিস কাইন্ড অফ ডিফেক্টস আর প্রেজেন্ট। তাহলে এটা হচ্ছে তোমার এই এফ সেন্টার বা কালার সেন্টার। সোডিয়াম ক্লোরাইড, লিথিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড এরা দেখায় এখানে একটা অ্যানায়ন তোমার চলে যাবে, সেই জায়গাটা তোমার ইলেকট্রন দিয়ে অকুপাইড হয়ে। তো দেখো এই যে এক্সাম্পলগুলো বলা হলো সবগুলো হচ্ছে পয়েন্ট ডিফেক্টের সঙ্গে অ্যাসোসিয়েটেড। স্কটকি ডিফেক্ট, ফ্রেঙ্কেল ডিফেক্টের কথা বললাম,
ইম্পিউরিটি ডিফেক্টের কথা বললাম, মেটাল এক্সেস ডিফেক্ট ডিউ টু অ্যানায়ন ভ্যাকেন্সি, তাহলে যে যে জিনিসগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা বললাম আর। এছাড়া বাকি যে ডিফেক্টগুলো আছে সেই ডিফেক্টগুলো থেকে পরীক্ষায় কোশ্চেন পড়ে না, যেমন লাইন ডিফেক্ট, তার মধ্যে এজ ডিসলোকেশন এবং স্কিউ ডিসলোকেশন আছে। প্ল্যানার ডিফেক্টের মধ্যে স্ট্যাকিং ফলস অর টুইন বাউন্ডারিজ হয়, আর গেম বাউন্ডারিজ অর পলিক্রিস্টাল এইটা। আর ভলিউম ডিফেক্টের মধ্যে ভয়েডস অ্যান্ড ইনক্লুশনস। এইগুলো দেখবো পরীক্ষায় কখনো পড়ে না, এগুলো কম্পিটেন্সের জন্য আমরা বলে রেখেছি। হ্যাঁ, এটা তুমি যে কোনো স্ট্যান্ডার্ড বই যদি দেখো তবে এটা নিয়ে জাস্ট কথাবার্তা বলা আছে, কিন্তু মূলত যা পরীক্ষা কোশ্চেন টোশ্চেন আমরা যখন আলোচনা করবো দেখবো সবটাই হচ্ছে পয়েন্ট ডিফেক্ট রিলেটেড। ঠিক আছে, তো এই হচ্ছে অল অ্যাবাউট তোমার ডিফেক্টস ইন এ ক্রিস্টাল। আচ্ছা, নেক্সট আরেকটা কথা একটুখানি বলে নিই, যেটা ইনঅর্গানিক কেমিস্ট্রিতে খুব পপুলার, ফিজিক্যাল কেমিস্ট্রি অত বেশি আলোচনা করা হয় না, কিন্তু এটা থেকে পরীক্ষা প্রচুর কোশ্চেন্স পড়ে। যখন ফাইনালি পরীক্ষার কোশ্চেন্সটা পড়বে তখন তো কোনটা ফিজিক্যালের কোশ্চেন কোনটা ইনঅর্গানিকের কোশ্চেন তুমি বুঝতে পারবে না। সেই জন্য এই রেডিয়াস রেশিও রুল এটা একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, এটা একটুখানি বুঝে নেওয়া দরকার। আচ্ছা, প্রথমেই ধরে নাও যে কোনো একটা আয়নিক কম্পাউন্ডের ক্ষেত্রে আয়নসগুলোকে তুমি একটা হার্ড স্ফিয়ার হিসেবে অ্যাজিউম করো। হার্ড স্ফিয়ার হিসেবে অ্যাজিউম করলে রেডিয়াস রেশিওটা হচ্ছে রেডিয়াস অফ স্মলার সাইজ আয়ন ডিভাইডেড বাই রেডিয়াস অফ লার্জার সাইজ আয়ন। ইউজুয়ালি যেটা দেখতে পাওয়া যায়, যেটা এক্সেপশন আছে, কিন্তু ইউজুয়ালি দেখতে পাওয়া যায় ক্যাটায়নের সাইজ হচ্ছে অ্যানায়নের থেকে সবসময় কম হয়। মানে ইলেকট্রনের সংখ্যা সমান হলে সেটা তো হবেই। ধরো তুমি এফ মাইনাস আর এন এ প্লাস তুমি কম্পেয়ার করছো, এম মাইনাস এন এ প্লাস দুজনেই ইলেকট্রনের সংখ্যা 10টা, সাডেনলি এম মাইনাসের সাইজ বড় হবে দেন এন এ প্লাস। আবার দেখো সিএল মাইনাস ভার্সেস হচ্ছে পটাশিয়াম প্লাস কে প্লাস, কে প্লাসের সাইজ ছোট হবে দেন সিএল মাইনাস। তাহলে ক্যাটায়নের সাইজ এটা অ্যানায়নের সাইজ থেকে ছোট, সেখানে রেডিয়াস রেশিও ইউজুয়ালি যখন ডিফাইন করা হয় ক্যাটায়নের রেডিয়াস ডিভাইডেড বাই অ্যানায়নের রেশিও করা হয়। এবারে এই ক্যাটায়ন এবং অ্যানায়নের রেডিয়াসগুলো মানে রেডিয়াস রেশিওটা এটা কি বা কোন রেঞ্জের মধ্যে থাকছে তার মতো করে কিন্তু কোন একটা পার্টিকুলার আয়নিক কম্পাউন্ডের জিওমেট্রি ঠিক হয়। হ্যাঁ, তার সঙ্গে সঙ্গে তার কোঅর্ডিনেশন নাম্বার ঠিক হয় এবং তার কতগুলো এক্সাম্পল এখানে আলোচনা করা হবে। আচ্ছা, রেডিয়াস রেশিওটা যদি লেস দ্যান 0.155 হয় তাহলে জিওমেট্রিটা লিনিয়ার হয়, তার কোঅর্ডিনেশন নাম্বার 2। এক্সাম্পল হচ্ছে HF2 মাইনাস। কোঅর্ডিনেশন নাম্বার 0.155 থেকে 0.225 যদি হয় তাহলে ট্রাইগোনাল হয়। ট্রাইগোনাল যদি হয় তাহলে তার কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে তোমার 3 হয়। এক্সাম্পল হচ্ছে BO3 মাইনাস। রেডিয়াস রেশিওটা 0.225 থেকে 0.414 যদি হয় তাহলে সেটা টেট্রাহেড্রাল হয়। তার কোঅর্ডিনেশন নাম্বার 4:4। আয়নিক কম্পাউন্ড তো, মানে ধরো ক্যাটায়ন আছে অ্যানায়ন আছে, ক্যাটায়নটা 4টে অ্যানায়ন দিয়ে ঘেরা থাকবে, অ্যানায়নটা 4টে ক্যাটায়ন দিয়ে ঘেরা থাকবে, সেই রেসপেক্টে কোঅর্ডিনেশন নাম্বার 4:4, মানে ওভারঅল করলে তোমার আজের জন্য 8 হয়ে যাবে আর কি। এক্সাম্পল হচ্ছে জিঙ্ক সালফাইড, কিউপ্রিক ক্লোরাইড, কিউপ্রিক ব্রোমাইড, কিউপ্রিক আয়োডাইড, বেরিয়াম সালফাইড, মার্কিউরিক সালফাইড এরা। যদি রেডিয়াস রেশিওটা 0.414 থেকে 0.732 হয় তাহলে এটা অক্টাহেড্রাল হয়। তাদের কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 6:6 একটা সিচুয়েশন হয়, আর 6:3ও হয়। 6:6 হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, নিকেল আর্সেনাইড এরা। সোডিয়াম ক্লোরাইড হচ্ছে কিউবিক ক্লোজ প্যাক স্ট্রাকচার, পটাশিয়াম ক্লোরাইডের ক্ষেত্রেও তুমি দেখতে পাবে কিউবিক ক্লোজ প্যাক স্ট্রাকচার, আর নিকেল আর্সেনাইড হচ্ছে হেক্সাগোনাল ক্লোজ প্যাক স্ট্রাকচার। আর 6:3 হচ্ছে টাইটেনিয়াম অক্সাইড, রুটাইল বলা হয়, রুটাইল স্ট্রাকচার 6:3। আর রেডিয়াস রেশিওটা 0.732 থেকে 1 পর্যন্ত গেলে তার জিওমেট্রিটা কিউবিক হয়, তার কোঅর্ডিনেশন নাম্বার 8:8 হতে পারে অথবা 8:4 হতে পারে। 8:8 এর এক্সাম্পল হচ্ছে সিজিয়াম ক্লোরাইড, আর 8:4 এর এক্সাম্পল ক্যালসিয়াম ক্লোরাইড, ইউরেনিয়াম অক্সাইড ইত্যাদি। তাহলে এই টেবিলটা একটুখানি মনে রাখবে, রেডিয়াস রেশিও, সেইখান থেকে তাদের জিওমেট্রি কেমন হবে, তাদের কোঅর্ডিনেশন কেমন, নাম্বার কেমন, এবং তার করসপন্ডিং এক্সাম্পলটা কি। এরকম ইনফরমেটিভ কোশ্চেন কিন্তু পরীক্ষায় দেয়। মানে সলিড স্টেটের এমসিকিউ 4 নম্বরেরও দেয়, 2 নম্বরেরও দেয়। 4 নম্বরের গুলো মোটামুটি আগের দিন যেগুলো আলোচনা করেছি একটু বড় বড় জায়গা থেকে দেয়, আর 2 নম্বরগুলো কিন্তু এইরকম এই ছোট ছোট জায়গা থেকে তোমার দিয়ে দেয়। আচ্ছা, এবার কিউবিক ক্লোজ প্যাক স্ট্রাকচার। আচ্ছা, কিউবিক ক্লোজ প্যাক স্ট্রাকচারে তুমি যে হোলসগুলো হবে আর তার সঙ্গে যে কতখানি ফ্র্যাকশন অকুপায়েড আছে তুমি যদি দেখো, তার কিছু মানে স্পেসিফিক নাম আছে এবং কিছু এক্সাম্পল আছে। আর কিউবিক ক্লোজ স্ট্রাকচারে যে হোলগুলো অকুপায়েড থাকে হচ্ছে টেট্রাহেড্রাল হোল। টেট্রাহেড্রাল অকুপায়েড থাকছে, এবং টেট্রাহেড্রাল হলে কতখানি ফ্র্যাকশন অকুপায়েড থাকে, পুরোটা অকুপায়েড থাকছে না, হাফটা অকুপায়েড থাকছে। তুমি পরে দেখবে যে কিউবিক ক্লোজ স্ট্রাকচারের ক্ষেত্রে যেটা হয়, আমি পরে আলোচনা করছি, টেট্রাহেড্রাল হোল আর অক্টাহেড্রাল হোল হয় তো,
যে তোমার ল্যাটিস পয়েন্টে যতগুলো অ্যাটম থাকে অক্টাহেড্রাল হোলের সংখ্যা এক্স্যাক্টলি সেটা, কিন্তু টেট্রাহেড্রাল হোলের সংখ্যা তার ঠিক ডাবল। মানে যদি ল্যাটিস সাইটস ধরো সেখানে যদি এনটা অ্যাটম থাকে তাহলে টেট্রাহেড্রাল হোল থাকবে 2nটা, এবার সেটা পুরোটা অকুপায়েড থাকছে না অর্ধেকটা অকুপায়েড থাকছে এটা। আর অক্টাহেড্রাল হলে ওখানে যদি এনটা থাকে তাহলে অক্টাহেড্রাল হোলের সংখ্যা হচ্ছে তোমার এনটাই হয়। তাহলে ল্যাটিস পয়েন্টগুলোতে ধরো অ্যাটম আছে, মানে ভার্টেক্সগুলোতে বা কোনো একটা ফেসের সেন্টারে বা বডির সেন্টারে ইত্যাদি ইত্যাদি, যেমন বিভিন্ন রকমের কিউবিক সিস্টেম যখন আগের দিন আলোচনা করেছিলাম, সিম্পল কিউব, বিসিসি, এফসিসি ইত্যাদি ইত্যাদি, তাহলে কিছু কিছু স্পেসিফিক পয়েন্টে অ্যাটম বা আয়ন্স থাকার কথা, সেইগুলো আছে। তার সঙ্গে সঙ্গে যখন ওভারঅল ক্রিস্টালটা তুমি কনসিডার করছো, কিছু হোলস তৈরি হচ্ছে, সেই হোলসগুলো টেট্রাহেড্রাল হতে পারে, অক্টাহেড্রাল হতে পারে। এবারে মানে ল্যাটিস পয়েন্টে যতগুলো অ্যাটম থাকে টেট্রাহেড্রাল হোলের সংখ্যা তার ডাবল, তার অর্ধেকটা যদি অকুপায়েড থাকে, তো সেই ধরনের স্ট্রাকচারকে জিঙ্ক ব্লেন্ড, যে জিঙ্ক সালফাইড হচ্ছে জিঙ্ক ব্লেন্ড। এছাড়া কিউপ্রিক ক্লোরাইড, কিউপ্রিক ব্রোমাইড, কিউপ্রিক আয়োডাইড, সিলভার আয়রন এই এক্সাম্পলের মধ্যে পড়ে। আর এবারে যদি এমন হয় যে অ্যাক্টিভ সাইট মানে যেটা তোমার ল্যাটিস পয়েন্টস যেগুলো, সেগুলোতে যতগুলো অ্যাটম আছে টেট্রাহেড্রাল হোলেতে তার ডাবল অ্যাটম থাকার কথা, এবং টেট্রাহেড্রাল হোল পুরোটাই ফিল আপ আছে, হ্যাঁ। এবং স্ট্রাকচারগুলো দেখেই তুমি বুঝতে পারছো যে ক্যালসিয়াম যদি একটা থাকে, ফ্লোরিন দুটো, টিন যদি একটা থাকে, ফ্লোরিন দুটো। তার মানে এই ফ্লোরাইডটা তারা বেসিক্যালি থাকবে হচ্ছে তোমার টেট্রাহেড্রাল হোলের মধ্যে, আর ক্যালসিয়ামটা থাকবে ল্যাটিস পয়েন্ট। এই ধরনের স্ট্রাকচার বলে ফ্লোরাইড স্ট্রাকচার। তাদের কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 8:4। ক্যালসিয়াম ফ্লোরাইড SnF2, BaF2, PbF2, UO2 ইত্যাদি। আর এক রকমের হয় সেটাকে অ্যান্টিফ্লোরাইড স্ট্রাকচার, শুধু টেট্রাহেড্রাল হোলে আর ল্যাটিস পয়েন্টে তাদের পজিশন করে অল্টারনেট করে যায়। তাদের কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 4:8, তার মধ্যে Li2O, লিথিয়াম অক্সাইড, সোডিয়াম অক্সাইড, পটাশিয়াম অক্সাইড, রুবিডিয়াম অক্সাইড এরা হয়। আর যখন অক্টাহেড্রাল হলে তোমার ভর্তি হচ্ছে, অক্টাহেড্রাল হলে সবটাই ভর্তি হয়ে যাচ্ছে, তারা সোডিয়াম ক্লোরাইড স্ট্রাকচার, তাদের কোঅর্ডিনেশন নাম্বার 6:6। এদের এক্সাম্পল হচ্ছে হ্যালাইডস অফ লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম। এছাড়া আছে সিলভার ফ্লোরাইড, সিলভার ব্রোমাইড, সিলভার ক্লোরাইড, অক্সাইড অ্যান্ড সালফাইড অফ ম্যাগনেম, ক্যালসিয়াম, ট্রনসিয়াম, বেরিয়াম। এরা হচ্ছে তোমার সোডিয়াম ক্লোরাইড স্ট্রাকচার বা অক্টাহেড্রাল স্ট্রাকচার তোমার দেয়। এটাও এই টেবিলটা থেকেও পরীক্ষায় কোশ্চেন্স আসে, মানে জ্যামে কম আসে, নেট বা গেটে বেশি কোশ্চেন্স আসে, যে হোলটা কেমন, হোলটা কি দিয়ে অকুপাইড হচ্ছে, তার উপরে নির্ভর করে তার বিভিন্ন রকমের স্ট্রাকচার আছে। আচ্ছা, ফ্লোরাইড এবং অ্যান্টিফ্লোরাইড স্ট্রাকচারের মধ্যে ডিফারেন্সটা কি? ফ্লোরাইড স্ট্রাকচারের মধ্যে টেট্রাহেড্রাল হোলস আর অকুপাইড বাই অ্যানায়ন, যেটা আমি এখানে বলেছি, যে ক্যালসিয়াম ফ্লোরাইডের ক্ষেত্রে বলেছিলাম যে টেট্রাহেড্রাল হোলসটা বেসিক্যালি অকুপাইড হচ্ছে তোমার অ্যানায়ন দিয়ে। আর অ্যান্টিফ্লোরাইড স্ট্রাকচারের মধ্যে টেট্রাহেড্রাল হোলস আর অ্যাকচুয়ালি অকুপাইড বাই ক্যাটায়ন। তার টেট্রাহেড্রাল হোলসগুলো মানে তোমার ল্যাটিস পয়েন্টে কেউ আছে, আর হচ্ছে তোমার টেট্রাহেড্রাল হোলে আছে। যদি টেট্রাহেড্রাল হোলে অ্যানায়ন এবং ল্যাটিস পয়েন্টে ক্যাটায়ন থাকে তাহলে সেটা ফ্লোরাইড স্ট্রাকচার। আর অ্যান্টিফ্লোরাইড স্ট্রাকচারের ক্ষেত্রে টেট্রাহেড্রাল হোলসগুলো অ্যাকচুয়ালি ক্যাটায়ন দিয়ে অকুপাইড হবে, সেটা তুমি একটা মাথায় রাখবে। আর যদি হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং হয়, তখন যে ভয়েডগুলো হচ্ছে তার টেট্রাহেড্রাল ভয়েডের অর্ধেকটা যদি অকুপাইড থাকে, তাকে বলে উডস জাইড স্ট্রাকচার। হ্যাঁ, জিঙ্ক সালফাইড দু রকম স্ট্রাকচার করতে পারে। জিঙ্ক সালফাইড এদিকে যেমন তোমার জিঙ্ক ব্লেন্ড স্ট্রাকচারও করতে পারে, উডজাইড স্ট্রাকচারও করতে পারে। এক্সাম্পল জিঙ্ক অক্সাইড, জিঙ্ক সালফাইড, জিঙ্ক অক্সাইড, বেরিলিয়াম অক্সাইড, ম্যাঙ্গানাস অক্সাইড, সিলভার আয়োডাইড, অ্যামোনিয়াম ফ্লোরাইড। টেট্রাহেড্রাল হলে যদি সবটা অকুপাইড থাকে তাহলে হচ্ছে সেই ধরনের এক্সাম্পল কিছু এক্সিস্ট করে না, মানে সিসিপিতে এক্সিস্ট করে কিন্তু এই সিপিতে এক্সিস্ট করে না। অক্টাহেড্রাল হলে যদি অর্ধেকটা অকুপাইড থাকে তাহলে সেই ধরনের স্ট্রাকচার করে রুটাইল স্ট্রাকচার, টাইটেনিয়াম অক্সাইড আছে রুটাইল স্ট্রাকচার, যার কোঅর্ডিনেশন নাম্বার 6:3। এক্সাম্পল TiO2, MnO2, SnO2, MgF2, NiF2। আর অক্টাহেড্রাল ভয়েডে যদি অ্যাটিস পয়েন্টগুলো থাকে তার কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 6:6। হ্যাঁ, তখন সেই ধরনের স্ট্রাকচার হল নিকেল আর্সেনাইড স্ট্রাকচার। এক্সাম্পল নিকেল আর্সেনাইড, নিকেল সালফাইড, ফেরাস সালফাইড, কোবাল সালফাইড অ্যান্ড সো অন। এটা তাহলে এইগুলো হচ্ছে তোমাকে ইনফরমেশন হিসেবে কিন্তু মনে রাখতে হবে, কিন্তু উপায় নাই। রেডিয়াস রেশিও রুল, এই সিসিপি স্ট্রাকচার আর এই সিপি স্ট্রাকচার, এগুলো এবারে যখন পরীক্ষা তুমি মানে এতে যখন প্র্যাকটিস করবে, মানে পরীক্ষা হলে না, যখন প্র্যাকটিস করবে তখন এই পাতাগুলোকে খুলে রাখবে, এইগুলোকে দেখবে, দেখে দেখবে তুমি অ্যাজ ইট ইজ তুমি ব্যাপারটাকে করতে পারছো আর কি। এগুলো মনে রাখাটা একটু সমস্যা, কিন্তু প্র্যাকটিস করতে করতে মানে এক্সাম্পলগুলো করতে 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 তুমি তোমার মাথার মধ্যে ব্যাপারটা হচ্ছে ঢুকে যাবে। ঠিক আছে, এগুলো কিন্তু কিছু জিনিস আছে শরীরের, অল্প জিনিসই, সেগুলো কিন্তু ইনফরমেটিভ, সেগুলো থেকে 2 নম্বরে কোশ্চেন্স দেয়, কিছু করার নেই আর কি।
আচ্ছা, এবারে আমরা যেটা আলোচনা করবো ইন্টারস্টিশিয়াল ভয়েডস। এখান থেকেও প্রচুর কোশ্চেন্স দেয়। ইন কিউবিক ক্লোজ পার্ক বা হেক্সাগোনাল ক্লোজ পার্ক দেয়ার আর 26% ভয়েড স্পেস। দিস ভয়েডস আর কল ইন্টারস্টিশিয়াল ভয়েডস অর হোলস। মানে তুমি যখন ধরে নিচ্ছ এগুলো তোমার এর মতো, মানে অ্যাটমগুলো হচ্ছে স্ফেরিক্যাল, হার্ড স্ফিয়ারের মতো স্ফেরিক্যাল, সেইগুলো যখন তোমার ল্যাটিস পয়েন্টে ইতে থাকবে বা অ্যাকচুয়াল ক্রিস্টাল যখন তুমি তৈরি করে প্রচুর ফাঁকা থাকবে, আর সেই ফাঁকাগুলি হচ্ছে ইন্টারস্টিশিয়াল হোলস। এবং দেখা যাচ্ছে যে যখন কিউবিক ক্লোজ ব্যাক বা হেক্সাগনের ক্লোজ ব্যাক তুমি কনসিডার করছো আর কি, তাহলে 26% কিন্তু ভয়েড স্পেস থাকছে। সেই ভয়েড স্পেসটাকে বলা হচ্ছে ইন্টারস্টিশিয়াল হোল। সেই ইন্টারস্টিশিয়াল হোলের শেপটা হচ্ছে কখনো কখনো সেটা টেট্রাহেড্রাল হয়, কখনো কখনো সেটা হচ্ছে অক্টাহেড্রাল হয়। আচ্ছা, টেট্রাহেড্রাল হোল কি করে তৈরি হয় দেখো, তাহলে তুমি জাস্ট ভাবো ধরো নিচে 3টে স্ফেরিক্যাল অ্যাটমস তোমার আছে, এবারে তার ঠিক উপরটাতে দেখো এই 3টের ঠিক মাঝখানটাতে তুমি আর একটা অ্যাটম উপর থেকে বসিয়ে দিলে, তাহলে মাঝখানে যে এই হোলটা তৈরি হবে দেবে, এই হোলটা হচ্ছে টেট্রাহেড্রাল হবে। এটা হচ্ছে টেট্রাহেড্রাল হোল। ইফ দ্য ক্রিস্টাল contains n atoms then there is 2n tetrahedral holes এটা। আর রেডিয়াস অফ ভয়েড বাই রেডিয়াস অফ স্ফিয়ার, এই যে রেশিওটা, সেটা কিন্তু 0.225 হয়। মানে তোমার ধরো এর মধ্যে এই টেট্রাহেড্রাল হোলের মধ্যে কোনো একটা অ্যাটম আছে, তার রেডিয়াসটা যদি রেডিয়াস অফ ভয়েড তুমি বলো, আর তোমার এই ল্যাটিস পয়েন্টগুলোতে যে অ্যাটমগুলোকে তার যদি রেডিয়াসটা হচ্ছে তোমার আর অফ স্ফিয়ার হয়, তাহলে এই রেশিওটা হচ্ছে 0.225 হয়। এটা তুমি ডিরাইভ করতে পারো এইরকম করে। দেখো এই যে এটা হচ্ছে টেট্রাহেড্রাল, যখন হোল তৈরি হচ্ছে তখন হচ্ছে এই এ বি আর এ বি সি, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এ বি সি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে তোমার এই যে অতিভুজ স্কোয়ার এ বি স্কোয়ার সমান হয়ে যাবে এসি স্কোয়ার প্লাস সিবি স্কোয়ার। তাহলে এবিটা হয়ে যাবে রুট ওভার অফ এসি স্কোয়ার প্লাস সিবি স্কোয়ার। এবারে যদি এই যে কিউবিক ক্রিস্টালটা তার যদি এজ লেন্থে তুমি এ ধরো, এবিটা হয়ে গেল রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার রুট 2a হয়ে গেল। আচ্ছা, এবারে অ্যাটমস অ্যাট এ অ্যান্ড বি আর কানেক্টেড অ্যালং এ ফেস ডায়াগোনাল। এবারে এ এবং বি এরা এরা হচ্ছে তোমার এই ফেস ডায়াগোনাল বরাবর কানেক্টেড। ফেস ডায়াগোনাল বরাবর যদি কানেক্টেড হয়, যদি তুমি সেই অ্যাটমগুলোর রেডিয়াস আর ধরো, তা 2r কত হবে, এই ডায়াগোনালের সঙ্গে সমান হবে। 2r হচ্ছে রুট টু ইন্টু এ, সেখান থেকে আরটাকে বের করে ফেলাম 1/√2 ইন্টু এ। আর এবারে এ বি দেখো, এ বি ডি ইজ অলসো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সেখানে এডিটা হচ্ছে অতিভুজ, তাহলে এডি স্কোয়ারটা হচ্ছে এবি স্কোয়ার প্লাস হচ্ছে বিডি স্কোয়ার, তাহলে এবি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। এবিটা কত, এবিটা হচ্ছে তোমার এই যে লেন্থটা সেটা অলরেডি করে দিয়েছি √2 ইন্টু এ, √2a তার স্কোয়ার হয়ে গেল। আর বিডিটা হচ্ছে জাস্ট সিম্পলি একটা এজ লেন্থ কিউবের জন্য, সেটা হচ্ছে এ স্কোয়ার, সেটা √3 ইন্টু এ হলো। তাহলে এবারে এ ডিটা দেখো, এবারে কি হচ্ছে এডিটার ক্ষেত্রে এটা হচ্ছে তোমার এইখানে, মানে এইখানে ছবিতে দেখাই যে এইগুলো হচ্ছে ল্যাটিস পয়েন্ট, এ বা বি বা সি বা ডিগুলো ল্যাটিস পয়েন্ট। এবারে এই মাঝখানে তোমার, মানে এই মাঝখানে তোমার হোলটা আছে, মাঝখানে হোলটা আছে। এবারে এরা যদি তোমার কানেক্টেড থাকে, তাহলে এই হোলে যে আছে তার যদি রেডিয়াস হচ্ছে স্মল আর ধরো, আর অ্যাকচুয়ালি অ্যাটমটা রেডিয়াস যদি ক্যাপিটাল আর ধরো, তাহলে এই দেখো এই যে তোমার বডি ডায়াগোনাল, এই যে এ দিতে হচ্ছে বডি ডায়াগোনাল, বডি ডায়াগোনালে কি হচ্ছে না, দুটো নর্মাল অ্যাটম আছে, তার রেডিয়াস হচ্ছে এইটা প্লাস এইটা মিলে হচ্ছে 2 ইন্টু ক্যাপিটাল আর। আর ইন্টারস্টিশিয়াল হোলে যে অ্যাটমটা আছে তার রেডিয়াস যদি স্মল আর হয়, তাহলে এই হচ্ছে একটা রেডিয়াস, এদিকে একটা রেডিয়াস, আর এই একটা রেডিয়াস, দুটো মিলে হচ্ছে তোমার 2r। তাহলে দেখো, তাহলে এই যে এজ, এই মানে বডি ডায়াগোনাল বরাবর, বডি ডায়াগোনাল বরাবর যদি তুমি দেখো, তাহলে এই অ্যাটমের একটা স্মলার, সরি ক্যাপিটাল আর, স্মলার ক্যাপিটাল আর, তারা একে অপরের সঙ্গে কানেক্টেড আছে। অর্থাৎ 2 ইন্টু ক্যাপিটাল আর বা স্মলার, সেটা হচ্ছে বডি ডায়াগোনাল, যেটা এই √3a। তাহলে এবার এখান থেকে ক্যাপিটাল আর প্লাস স্মলার, এটা হয়ে গেল √3/2 ইন্টু আর। এবার তুমি ক্যাপিটাল আর দিয়ে ভাগ করে দাও, আর প্লাস স্মলার বাই ক্যাপিটাল আর, সেটা √3/2 ইন্টু এ। এখানে হচ্ছে তোমার এই √3/2 ইন্টু এ হলো, তাকে তুমি ভাগ করছো কত, এই ক্যাপিটাল আর দিয়ে 1/√2 এ দিয়ে তুমি ভাগ করলে, তাহলে √3/√2 হয়ে গেল, আর √3/√3 হয়ে গেল। তাহলে এখান থেকে 1 প্লাস স্মলার বাই ক্যাপিটাল আর, সেটা হচ্ছে তোমার √3/√2, √3টা হচ্ছে 1.732 আর √2 হচ্ছে 1.414। তাহলে স্মলার বাই ক্যাপিটাল আর সেটা হচ্ছে 1.732/1.414 মাইনাস 1, সেটা হচ্ছে 0.225 হচ্ছে। অর্থাৎ ভয়েডের রেডিয়াস বাই স্পিয়ারের রেডিয়াস, এই রেশিওটা হয়ে যাচ্ছে 0.225।
তাহলে এই ইনফরমেশনটা খুব ইম্পর্টেন্ট। যখন তোমার একটা টেট্রাহেড্রাল হোল তৈরি হবে, হ্যাঁ, তখন হচ্ছে এই পয়েন্ট তোমার অ্যাটম আছে, মানে ভার্টেক্সগুলোতে হচ্ছে নর্মাল অ্যাটমগুলো আছে, তার রেডিয়াস আমি ক্যাপিটাল আর ধরেছি, আর মাঝখানটা ভয়েড যেটা তৈরি হচ্ছে তার রেডিয়াস যদি স্মল হয়, তাহলে এইভাবে অঙ্কটাকে হচ্ছে তুমি দেখাতে পারলে যে রেডিয়াস অফ ভয়েড বাই রেডিয়াস অফ স্পিয়ারটা হচ্ছে তোমার 0.225। আচ্ছা, এবারে দেখো এইখানে যখন টেট্রাহেড্রাল ভয়েড তৈরি হলে আমি কি বললাম সেটা হচ্ছে এই তোমার স্ফেরিক্যাল অ্যাটমগুলো নিচে আছে, তার ঠিক উপরে দেখবে তুমি যখন যেমন ওই ফলের দোকানে যখন ফলগুলো সাজানো থাকে না, দেখবে ফলগুলো সাজানো আছে, 3টে ফল সাজানো আছে, মাঝখানে একটা গ্যাপের মতো তৈরি হলো, ওই গ্যাপে আর একটা ফল তোমার রাখা আছে। এবার ওই যে মাঝখানটা ভেতরটা যদি তুমি দেখো, ওইখানে যে হোলটা কেটেছে টেট্রাহেড্রাল হোলের মতো। আচ্ছা, আর এক রকম করে তুমি সাজাতে পারো, সেটা হচ্ছে যে তোমার দেখো এই যে নিচের লেয়ারে 3টে ফল এইরকম ভাবে সাজানো আছে, উপর লেয়ারে আর 3টে ফলকে তুমি এইরকম ভাবে সাজিয়েছো, মানে এইটা যেমন যদি এইদিকে উল্টো দিকে যদি ট্রায়াঙ্গেল ধরো, এর মিড পয়েন্ট গুলো কানেক্ট করলে তার অপোজিট ট্রায়াঙ্গেলটা হবে আর কি। মানে যে এদিকে যেমন একটা এই যে এদিকে একটা ট্রায়াঙ্গেল আছে আজিব জানো, এই যে এরকম একটা আজিব ট্রায়াঙ্গেল ছিল এটা, আর এইটা হচ্ছে তার উপরের ট্রায়াঙ্গেল, এরকম দেখতে আর কি। এর মাঝখানে যে হোলটা তৈরি হবে সেই হোলটা হচ্ছে অক্টাহেড্রাল দেখতে। এবং অক্টাহেড্রাল হোলের ক্ষেত্রে যদি ক্রিস্টালে যদি এনটা অ্যাটম থাকে, তাহলে অক্টাহেড্রাল হেডের সংখ্যা কিন্তু এনই হয়। টেট্রাহেড্রাল হোলের সংখ্যা ডবল 2n ছিল, এখানে কিন্তু এনই হয়। এবং এখানে রেডিয়াস অফ দ্য ভয়েড বাই রেডিয়াস অফ দ্য স্ফিয়ার, সেই রেশিওটা হচ্ছে 0.414 হয়। যেমন ধরো এই ছবিটা দেখো, তাহলে তুমি ব্যাপারটা বুঝতে পারবে। এই ধরো তুমি জাস্ট একটা মানে ওটা যদি কেটে নাও, কেটে নিলে এই মাঝখানটা হচ্ছে তোমার বেসিক্যালি অক্টাল হোলটা থাকছে। এবারে এখানে দেখো ছবিতে এবিসি, সেটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। বিসি স্কোয়ার সেটা হচ্ছে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। আর বিসিটা হচ্ছে যদি অ্যাটমগুলোর রেডিয়াস আর হয়, বিসিটা হচ্ছে 2r, তা 2r স্কোয়ার, সেটা হয়ে যাবে কত, এবিটা হচ্ছে এই একটা অ্যাটমের রেডিয়াস প্লাস হোলের রেডিয়াস, ক্যাপিটাল আর প্লাস স্মল আর, তার যোগফল তার স্কোয়ার হলো, প্লাস ক্যাপিটাল আর প্লাস স্মল আর তার স্কোয়ার হয়ে গেল। এটা 4r স্কোয়ার সমান হয়ে গেল। এটা করলে কত, 2 ইন্টু আর প্লাস স্মল আর তার স্কোয়ার, এখান থেকে 4r স্কোয়ার হয়ে যাচ্ছে। মানে এখানে তুমি 4r স্কোয়ারটা 2 ইন্টু আর প্লাস স্মল আর তার স্কোয়ার। এবার একটা 2 তুমি কেটে দাও, 2r স্কোয়ার হয়ে গেল, আর প্লাস স্মল আর তার স্কোয়ার, স্কোয়ার রুট করে দাও, রুট 2r সমান হচ্ছে আর প্লাস স্মল আর হলো, রুট 2টা হচ্ছে আর প্লাস স্মল আর ডিভাইডেড বাই আর, অর্থাৎ 1 প্লাস আর বাই আর, তাহলে আর বাই আরটা যে রুট 3 মাইনাস 1, অর্থাৎ 1.414 মাইনাস 1, অর্থাৎ 0.414। রেডিয়াস অফ দ্য ভয়েড বাই রেডিয়াস অফ দ্য স্ফিয়ার হয়ে যাচ্ছে 0.414। তাহলে টেট্রাহেড্রাল হোল, অক্টাহেড্রাল হোল, তাদের রেডিয়াস অফ দ্য ভয়েড বাই রেডিয়াস অফ দ্য স্ফিয়ার, সেই রেশিওগুলো তুমি এইরকমভাবে ক্যালকুলেট করে নিতে পারো। ক্যালকুলেশনটা কেমন করে হচ্ছে সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে ইনফরমেশনটাকে মাথায় রাখা। যদি টেট্রাহেড্রাল হোল হয়, তাহলে ভয়েডের রেডিয়াস বাই অ্যাটমের রেডিয়াস 0.225, আর অক্টাহেড্রাল হলে হচ্ছে রেডিয়াস অফ দ্য ভয়েড বাই রেডিয়াস অফ দ্য স্ফিয়ার হচ্ছে 0.414। এটা আসলে তোমাকে হেল্প করবে যদি ধরো তুমি অ্যানায়নের সাইজ ইউজুয়ালি বড়, ক্যাটায়নের সাইজটা ছোট, তাহলে ক্যাটায়নের সাইজটা কতটা ছোট তার উপরে নির্ভর করে সেটা টেট্রাহেড্রাল হলে থাকবে নাকি অক্টাহেড্রাল হলে থাকবে, সেটা তুমি বুঝতে পারছো। যদি তোমার একই অ্যানায়ন হয়, যেটা তোমার ল্যাটিস পয়েন্টে আছে, তার রেসপেক্টে যদি দেখো যে ক্যাটায়নের সাইজটা বেশি ছোট, তার টেট্রাহেড্রালে হওয়া থাকার সম্ভাবনাটা বেশি। আর যদি সাইজটা বড় হয়ে যায়, তার হচ্ছে অক্টাহেড্রাল হলেতে থাকার সম্ভাবনাটা তোমার বেশি। আচ্ছা দেখো, এটা তাহলে সামারাইজ করে দিচ্ছি যে তোমার টেট্রাহেড্রাল ভয়েড কেমন ভাবে তৈরি হচ্ছে, অক্টাহেড্রাল ভয়েড কেমন ভাবে তৈরি হচ্ছে তুমি দেখতে পাচ্ছ। ইফ n be the number of atoms per unit cell, then number of tetrahedral holes 2n, আর if n be the number of atoms per unit cell, then number of octahedral হচ্ছে n। রেডিয়াস অফ দ্য ভয়েড বাই রেডিয়াস অফ স্ফিয়ার এখানে 0.225, এখানে হচ্ছে 0.414। ঠিক আছে। আর এইখানে একটা জিনিস বলি, যে যখন কিউবিক ক্লোজ প্যাক্ট হয় না, তখন এই যে তোমার ধরো নিচের লেয়ারে একটা যে অ্যাটমগুলো আছে, উপরে অ্যাটমগুলো তার ঠিক উপরে উপরে থাকবে। আর হেক্সাগোনাল ক্লোজ প্যাক্ট যখন হবে, নিচের একটা লেয়ার তৈরি হয়ে গেল, এবারে এই যে উপরে 4টে মিলে একটা যে একটা বেসিন মতো তৈরি হলো, সেই জায়গা হচ্ছে উপরের লেয়ারের অ্যাটমগুলো থাকবে। সেখান থেকে কিউবিক ক্লোজ প্যাক্ট এবং হেক্সাগোনাল ক্লোজ প্যাক্টের মধ্যে যে মূল ডিফারেন্সটা, সেটা এখান থেকে তুমি একটুখানি দেখে নিবে।
আচ্ছা, তাহলে এই হচ্ছে ডিফেক্টস এবং হোলস রিলেটেড যা কিছু কথাবার্তা বলার আমরা বললাম। এবারে জাস্ট কুইকলি একটুখানি ব্যান্ড থিওরিটা বলে নেওয়ার দরকার আছে। আচ্ছা, ব্যান্ড থিওরিটাও সেই ইনঅর্গানিকে মেটালিক বন্ডিং যখন পড়ানো হয় তখন একটু পড়ানো হয়। আমাদের ফিজিক্যাল কেমিস্ট্রিতে ব্যান্ড থিওরিটা দেখবে ইউজুয়ালি তোমাদের থাকে না, মানে সলিড স্টেটের মধ্যে দেখবে ব্যান্ড থিওরিটা ইউজুয়ালি দেয় না, এটা ওই ইনঅর্গানিকে ইউজুয়ালি পড়িয়ে দেওয়া হয়, বন্ডিং এর মধ্যে পড়িয়ে দেওয়া হয় বলে। আর জাস্ট সে সম্বন্ধে জাস্ট এমসিকিউ যদি কখনো দেয় সেটাকে করার জন্য যতটুকু দরকার আমরা যেটুকুখানি বলে দিচ্ছি। দেখো সলিডের আমরা দেখো আমাদের আগের দিন যে আলোচনাটা আমরা করলাম না, যে ক্রিস্টালোগ্রাফি নিয়ে কথাবার্তা বললাম, ক্রিস্টালোগ্রাফিতে কি আলোচনা করা হয়, বলা হয়েছিল যে জিওমেট্রিক স্ট্রাকচার এবং ফিজিক্যাল প্রপার্টিজ অফ এ ক্রিস্টালাইন সলিড, সেটা ক্রিস্টালোগ্রাফিতে আলোচনা করা হয়। এবার জিওমেট্রিক স্ট্রাকচার আলোচনা করা হয় জিওমেট্রিক ক্রিস্টালোগ্রাফিতে, আর এ আলোচনা করা হয় ফিজিক্যাল প্রপার্টি আলোচনা করা হচ্ছে ফিজিক্যাল ক্রিস্টালোগ্রাফি। এবারে আমরা জিওমেট্রিক ক্রিস্টালোগ্রাফিটাই আমাদের সিলেবাসের মধ্যে থাকবে, দেবে ফিজিক্সের সিলেবাসের মধ্যে থাকে বা ফিজিক্যাল কেমিস্ট্রি সিলেবাসের মধ্যে থাকে, সেটা আমরা অলরেডি আলোচনা করেছি। এবারে যদি তুমি ফিজিক্যাল প্রপার্টিজ আলোচনা করো, সলিডের ফিজিক্যাল প্রপার্টিজের মধ্যে তার যেমন বন্ডিং থাকে, তার যেমন ইলেকট্রিক্যাল প্রপার্টিজ থাকে, তার ম্যাগনেটিক প্রপার্টিজ থাকে, তার তোমার স্পেসিফিক হিট নিয়ে কথাবার্তা থাকে, ইত্যাদি ইত্যাদি। তাহলে আমরা তোমার ইলেকট্রিক্যাল প্রপার্টিজ অফ সলিডে তুমি দেখবে কিছু কিছু সলিড কন্ডাক্টর, কিছু কিছু সলিড ইনসুলেটর, কিছু কিছু সলিড হচ্ছে ইনসুলেটর। কন্ডাক্টর যখন তার কন্ডাক্টিভিটি বা স্পেসিফিক কন্ডাক্টরসটা 10⁴ থেকে 10⁷ 10⁴ থেকে 10⁻⁷ ওহম ইনভার্স মিটার ইনভার্স হয়। আর ইনসুলেটরের ক্ষেত্রে এটা ভীষণ কম, 10⁻⁻20 থেকে 10⁻10 ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স হয়। কিন্তু এবারে মাঝামাঝি এই যে 10⁴ থেকে 10⁻10, মানে মূলত 10⁻7 থেকে 10⁴, এই যে পুরো জায়গাটা এটাকে বলে সেমি কন্ডাক্টর। তারা তাকে কন্ডাক্টরের মতো এত ভালো গুড কন্ডাক্টরও নয়, আবার ইনসুলেটরের মতো এত ভালো ইনসুলেটরও নয়, তাদের মাঝামাঝি কন্ডাক্টিভিটি শো করছে, তাদেরকে বলা হচ্ছে সেমি কন্ডাক্টর, যাদের কন্ডাক্টিভিটিটা দেখো 10⁻⁷ থেকে 10⁴ ওহম ইনভার্স মিটার ইনভার্স ইত্যাদি। আর এবারে এই মেটালের জন্য যে মলিকুলার অরবিটাল থিওরি তাকে বলা ব্যান্ড থিওরি। তোমরা এমনিতে মলিকুলার অরবিটাল থিওরি পড়েছো, ধরো হাইড্রোজেনের জন্য যখন তুমি মলিকুলার অরবিটাল থিওরি পড়ো, কেমন জিনিসটা না, তোমার এই এদিকে তুমি এনার্জি লিখছো, এদিকে এনার্জি বাড়ছে। আমি হাইড্রোজেনের জন্য ধরো ভাবছি, হাইড্রোজেন 1s অরবিটাল আছে, 1s অরবিটাল একটা ইলেকট্রন, এই 1s অরবিটাল একটা ইলেকট্রন। এবারে তাতে যেটা হলো, তারা যখন লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটাল বা LCAO তে টেক পার্ট করলো, তখন একজনের এনার্জি কমে গেল, একজনের এনার্জি বেড়ে গেল। যার এনার্জি কমে যাচ্ছে তাকে বন্ডিং এমো বলা হচ্ছে, যার এনার্জি বেড়ে গেছে তাকে অ্যান্টি বন্ডিং এমো বলা হচ্ছে। এবারে ইলেকট্রনটা যখন থাকবে সে বেসিক্যালি তোমার এই অ্যান্টি বন্ডিং এমোতেই তোমার থাকছে। এবারে নর্মাল এমো থিওরিতে তুমি জানো যে ইউজুয়ালি যত ছবি যখন আঁকা হয়, বন্ডিংটা যতটা স্টেবিলাইজ হচ্ছে অ্যান্টিবন্ডিংটা ততটাই ডিস্টেবিলাইজ হচ্ছে বলা হয়, কিন্তু বাস্তবে তা না। বন্ডিংটা যতটা স্টেবিলাইজ হয় অ্যান্টিবন্ডিং তার থেকে বেশি ডিস্টেবিলাইজড হয়। হ্যাঁ, এটা একটুখানি স্পেসিফিক্যালি মনে রাখার ব্যাপার। তাহলে এই লিনিয়ার কম্বিনেশন অ্যাটমিক অরবিটালস করে তুমি এমোটা তৈরি করছো, এবং ইউজুয়ালি দেখতে পাচ্ছ যে এই এমোগুলো হচ্ছে তোমার ডিস্ক্রিট, এদের এনার্জি গ্যাপ আছে, এটা ডিস্ক্রিট। আচ্ছা, এবারে মেটালের ক্ষেত্রে যেটা হচ্ছে যে যখন তোমার হিউজ নাম্বার অফ অ্যাটমিক অরবিটালস, আচ্ছা তার আগে একটু বলে নেওয়া যায়, এই যে এই এমও তৈরি হয় তো লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটাল বা LCAO করে। এই LCAO এর জন্য তোমার ইউএস কন্ডিশনটা স্যাটিসফাইড হতে হয় কি না, পার্টিসিপেটিং অ্যাটমিক অরবিটাল মাস্ট বি অফ কম্পারেবল এনার্জি, একে বলে এনার্জি ক্রাইটেরিয়া। ও হচ্ছে দেয়ার মাস্ট বি ম্যাক্সিমাম ওভারল্যাপ, সেটাকে হচ্ছে ওভারল্যাপ ক্রাইটেরিয়া। আর এসটা হচ্ছে সিমেট্রি ক্রাইটেরিয়া, অ্যাটমিক অরবিটাল মাস্ট বি অফ প্রপার সিমেট্রি। এবং সেখান থেকে বন্ড অর্ডার বের করতে হয়, নাম্বার অফ ইলেকট্রনস ইন দ্য বন্ডিং এমো মাইনাস নাম্বার অফ ইলেকট্রন ইন দ্য অ্যান্টি বন্ডিং এমো ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে বন্ড অর্ডার রিপ্রেজেন্ট করছে। একটা ভ্যালেন্স বন্ড থিওরিতে নাম্বার অফ বন্ডসের ইকুইভ্যালেন্ট, বন্ড অর্ডার যত বেশি হবে বন্ডটা তত শক্ত হবে, বন্ড লেন্থ তত কম হবে, অ্যান্ড সো অন। এটা যে নর্মাল মলিকুলার অরবিটাল থিওরিতে তোমরা এটা দেখেছো। আচ্ছা, এবারে মেটালের ক্ষেত্রে কি হচ্ছে, মেটালের ক্ষেত্রে হচ্ছে হিউজ নাম্বার অফ ইলেকট্রনস, হিউজ অ্যাটমিক অরবিটাল, সেই জন্য হিউজ এমোজ আর ফর্ম, হিউজ এমোজ আর ফর্ম, মানে অনেক অ্যাটম আছে, অনেক অ্যাটমিক অরবিটাল থেকে প্রচুর এমো তৈরি হচ্ছে। তাতে কি দাঁড়াবে, এনার্জি লেভেলস অফ এমোজ বিকাম কন্টিনিউয়াস। এমোর এনার্জিগুলো তখন তোমার কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। তুমি যদি এনার্জি প্লট করো, এদিকে থেকে প্রচুর অ্যাটমিক অরবিটাল আছে, এদিকেও প্রচুর অ্যাটমিক অরবিটাল আছে, প্রচুর বন্ডিং এমো তৈরি হলো, প্রচুর অ্যান্টি বন্ডিং এমো তৈরি হলো। এই বন্ডিং এমোগুলো এনার্জি থেকে খুব কাছাকাছি হয়ে যাওয়ার জন্য তারা কেমন দেখতে হচ্ছে, একটা ব্যান্ডের মতো তাদের দেখতে হচ্ছে।
দেখো তাদের একটা মনে হচ্ছে একটা একটা কন্টিনিউয়াস কিছু বলে তোমার মনে হচ্ছে, একেই বলা হচ্ছে ব্যান্ড, এবং এই থিওরিটাকে বলা হচ্ছে ব্যান্ড থিওরি। আর যেটা ফিল থাকছে তাকে বলা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড, আর যেটা ফাঁকা থাকে তাকে বলা হয় কন্ডাকশন ব্যান্ড। হ্যাঁ, যেটা এরকম করে এক্সপ্রেস করা হয়, যেটা ফিল থাকছে সেটা ভ্যালেন্স ব্যান্ড, যেটা থাকছে সেটা হচ্ছে তোমার কন্ডাকশন ব্যান্ড, যেটা তোমার ফাঁকা থাকে সেটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। আর এই ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যে যে গ্যাপটা তাকে বলে ফরবিডেন এনার্জি গ্যাপ। ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যে যে গ্যাপটা তাকে বলা হচ্ছে ফরবিডেন এনার্জি গ্যাপ। আচ্ছা, এবারে ধরো যদি এরকম সিচুয়েশন হয় যে একটা ভ্যালেন্স ব্যান্ড আছে, এদিকে কন্ডাকশন ব্যান্ড আছে, এবারে দেখা যাচ্ছে যে তোমার এই ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে আবার কিছুটা পোর্শন ফিল আর কিছুটা পোর্শন ফাঁকা। এই যতখানি পোর্শন ফিল তাকে বলা হচ্ছে ফেরমি লেভেল। তাহলে ভ্যালেন্স ব্যান্ডে হচ্ছে বন্ডিং এমোগুলো হচ্ছে বন্ডিং এমো থেকে যে ব্যান্ডটা তৈরি সেটা ভ্যালেন্স ব্যান্ড, আর ফাঁকা আর অ্যান্টি বন্ডিং এমো থেকে যে ব্যান্ডটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। এবারে ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে ডিপেন্ডিং অন দ্য টোটাল নাম্বার অফ ইলেকট্রন, তার কিছুটা পোর্শন ফিল আপ থাকে, কিছুটা পোর্শন ফাঁকা থাকে। যতখানি পোর্শন ভর্তি থাকছে তারপর হচ্ছে ফেরমি লেভেল এটা। আর এবারে তোমার মেটাল যখন তুমি কনসিডার করো তখন কি হয়, তখন হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন তারা ওভারল্যাপ করে থাকে, অর্থাৎ কোনো ব্যান্ড গ্যাপ থাকে না, সেখানে তারা দারুণ কন্ডাক্টর। যখন ইনসুলেটর তুমি কনসিডার করবে, ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যে লং ব্যান্ড গ্যাপ থাকে, সেখানে সে তোমার কন্ডাক্ট করতে পারে না। আর যখন সেমি কন্ডাক্টর হবে তখন ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যে খুব স্মল গ্যাপ থাকছে। ঠিক আছে, তাহলে তুমি যদি ব্যান্ড থিওরি থেকে তোমার মেটাল অর কন্ডাক্টর যেটাকে বলা হয় গুড কন্ডাক্টর, তাদের ক্ষেত্রে ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ড ওভারল্যাপ করে থাকে বলে কোনো ব্যান্ড গ্যাপ থাকছে না। ইনসুলেটরের ক্ষেত্রে তারা ওয়েল সেপারেটেড, লং ব্যান্ড গ্যাপ থাকছে। আর সেমি কন্ডাক্টরের ক্ষেত্রে তাদের ব্যান্ড গ্যাপ আছে, কিন্তু ব্যান্ড গ্যাপটা হচ্ছে সাফিসিয়েন্টলি কম। আর এবার ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর যাদের ক্ষেত্রে এটা সিরিয়াসে দেখতে পাওয়া যায়, গ্রুপ 4 এলিমেন্টসের মধ্যে সিলিকন এবং জার্মেনিয়াম, তারা ইন্ট্রিনজিক তারা ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর। আচ্ছা, এবারে ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টরে ভ্যালেন্স ব্যান্ড আছে, কন্ডাকশন ব্যান্ড আছে, এদের মধ্যে একটা স্মল গ্যাপ আছে, তাই তো? এটা হচ্ছে তোমার ফেরমি লেভেল বলা হচ্ছে। আর এবারে আমি কিছু ইম্পিউরিটি অ্যাড করছি। এই ইম্পিউরিটি অ্যাড করে দেখা যাচ্ছে যে একটা সেমিকন্ডাক্টরের কন্ডাক্টিভিটিটা অনেকটা বাড়িয়ে দেওয়া সম্ভব হচ্ছে। এই যে ইম্পিউরিটি অ্যাড করাটাকে বলা হয় ডোপিং। ইম্পিউরিটি অ্যাড করাটা মানে ডোপিং। ডোপিং দু রকমের হতে পারে, এন টাইপ সেমিকন্ডাক্টর, পি টাইপ সেমিকন্ডাক্টর। আচ্ছা, এন টাইপ সেমিকন্ডাক্টরের এক্সাম্পল হচ্ছে গ্রুপ 5 এলিমেন্ট যারা আছে, যেমন আর্সেনিক, তারা এন টাইপ সেমিকন্ডাক্টর হয়। আর গ্রুপ 3 যে এলিমেন্টগুলো আছে তারা পি টাইপ সেমিকন্ডাক্টর হয়, যেমন ধরো এখানে ইলাম ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এন টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কি হচ্ছে না, তোমার দেখো এই ভ্যালেন্স ব্যান্ড তো ভর্তি হয়ে আছে। এবারে আমি যে এক্স, এখানে কি হচ্ছে, এক্সেস ইলেকট্রন আছে, মানে গ্রুপ 5 মানে কি 4টের বদলে 5টা ইলেকট্রন আছে, 5টা ইলেকট্রন যখন যাচ্ছে সে কি করছে না, তুমি কন্ডাকশন ব্যান্ডের একটা লেয়ার সে ভর্তি করছে, তাতে কি দাঁড়াচ্ছে, তাতে কাছে হচ্ছে ব্যান্ড গ্যাপটা তোমার ডিক্রিজ করছে। আর উঠে যখন পি টাইপ সেমিকন্ডাক্টর যখন ব্যবহার করছো, তাহলে তার ভ্যালেন্স ব্যান্ডটা পুরো ভর্তি হচ্ছে না। ভ্যালেন্স ব্যান্ডটা ভর্তি হচ্ছে না বলে এখানে কিছু হোলস তৈরি হচ্ছে। ঠিক আছে, তাহলে তাতেও দাঁড়াচ্ছে কি ব্যান্ড গ্যাপটা তোমার কমে যাচ্ছে। তাহলে তোমার এন টাইপ সেমিকন্ডাক্টর এক্সেস ইলেকট্রন, তার প্রেজেন্সের জন্য ব্যান্ড গ্যাপ কমে গেল। হ্যাঁ, আর যখন তুমি পি টাইপ সেমিকন্ডাক্টর কনসিডার করছো, সেখানে তুমি ব্যবহার করছো হচ্ছে এমন একজন কে ইম্পিউরিটি হিসেবে যার ক্ষেত্রে ইলেকট্রন একটা করে ঘাটতি আছে, সে বেসিক্যালি হোলস তৈরি করছে। ঠিক আছে, তাতে করে ব্যান্ড গ্যাপ ডিক্রিজ করছে। আর ব্যান্ড গ্যাপ ডিক্রিজ করে যাওয়ার জন্য সে অনেক বেশি কন্ডাক্টিভিটি শো করতে পারছে। তো এই হচ্ছে তোমার বেসিক্যালি তোমার সেমিকন্ডাক্টরের ব্যাপারটা, এবং সেইখান থেকে ব্যান্ড থিওরির যে ব্যাপারটা। সেমিকন্ডাক্টর তার ক্ষেত্রে তোমার এই কন্ডাক্টিভিটিটা কেমন অর্ডারের তুমি জেনে নিলে, তোমার এই যে কন্ডাক্টিভিটিটা কেমন অর্ডারের, 10⁻⁷ থেকে 10⁻⁴ এরকম অর্ডারের। ব্যান্ড থিওরি থেকে আমি সেমিকন্ডাক্টরকে বোঝানোর চেষ্টা করছি। সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যে একটা অল্প গ্যাপ থাকবে। ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর হচ্ছে সিলিকন, জার্মেনিয়াম, তারা। এবার সেখানে আর্সেনিক বা ইন্ডিয়াম এদের যদি অ্যাড করা হয়, তাহলে যথাক্রমে এন টাইপ এবং পি টাইপ ডোপিং, হ্যাঁ, মানে তার ডোপিং হচ্ছে, ডোপিং হয়ে এন টাইপ বা পি টাইপ সেমিকন্ডাক্টর তৈরি করছে। হ্যাঁ, এবং এই এন টাইপ বা পি টাইপ সেমিকন্ডাক্টর ব্যবহার করার জন্য তোমার কেমন করে ব্যান্ড গ্যাপটা অ্যাকচুয়ালি আগেটা ছিল তার তুলনায় কমে যাচ্ছে এবং কন্ডাক্টিভিটিটা বাড়ছে, সেটা আমরা এখান থেকে বুঝতে পারবো। ঠিক আছে, বোঝা গেল?
আচ্ছা, লাস্ট যে জিনিসটা আমরা একটা বলবো সেটা তোমার জ্যামে পড়বে না, কিন্তু ওই টিআইএফআর বা এই ধরনের পরীক্ষাগুলোতে কি হয়, অনেক সময় হয় যে তোমার ওই আমি আগের দিন রেসিপ্রোকালিটিতে জাস্ট একটা সাইট অল্প করে বলে দিয়েছিলাম, সেটা একটুখানি ভালো করে বলবো। যেগুলো জ্যামেতে দেবে না, জ্যামেতে ইউজুয়ালি দেয় না, কিন্তু এই যে টিআইএফআর বা এই ধরনের পরীক্ষাগুলোতে যদি দিয়ে দেয়। দেখো, আমরা যখন মিলার ইন্ডিসেস বা ইত্যাদি নিয়ে আলোচনা করেছিলাম তখন বলেছিলাম যে A1 A2 A3 আর দ্য ইউনিট ভেক্টরস অফ দ্য অ্যাকচুয়াল ল্যাটিস, মানে অ্যাকচুয়াল ল্যাটিসের ইউনিট ভেক্টর হচ্ছে A1 A2 A3। এবং দেখো এই ইউনিট ভেক্টরের টার্মসই হচ্ছে, আমি মনে আছে যখন আমি মিলার ইন্ডিসেস ইন্ট্রোডিউস করেছিলাম, একটা ক্রিস্টাল প্লেন তিনটে ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্সিসকে তিনটে লেন্থে কাট করেছিল, এবার তাতে এই ইউনিট ভেক্টর A1 A2 A3 দিয়ে ভাগ করে আমি বেসিক্যালি তোমার ওয়াইস ইন্ডিসেস গুলো পেয়েছিলাম এটা। আচ্ছা, এবারে কথাটা হচ্ছে যে মিলার ইন্ডিসেস যখন পেলাম আমি কি বললাম হচ্ছে যে ওয়াইস ইন্ডিসেস গুলো আমি জাস্ট রেসিপ্রোকাল নিচ্ছি। এবার কথাটা হচ্ছে কেন রেসিপ্রোকালটা নিচ্ছি, ওখানে মেকানিক্যালি করে ফেলা হয়েছিল যে কোন একটা পার্টিকুলার, মানে যখন মিরার ইন্ডিসেস আমি ডিফাইন করছিলাম দেখবে এইরকম ভাবে যে কোন একটা পার্টিকুলার প্লেন তিনটে ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্সেসকে তিনটে লেন্থে কাট করলো, এবারে সেই লেন্থগুলোকে ইন টার্মস অফ A1 A2 A3 তুমি বের করলে করে ওয়াইস ইন্ডিসেস পেলে, তার রেসিপ্রোকাল নিলে, নেওয়ার পরে যদি দেখো তারা তোমার ইন্টিগ্রাল বেরোচ্ছে সবাই, তাহলে তো ঠিক আছে, যদি ফ্র্যাকশন বেরিয়ে যায় তাহলে স্মলেস্ট ইন্টিগ্রাল বা লিস্ট কমন মাল্টিপ্লায়ার দিয়ে তুমি এলসিএম দিয়ে তুমি গুণ করে দিলে, যাতে করে তারা সবাই ইন্টিগ্রাল হয়ে যায়, করে তুমি মিলার ইন্ডিসেসটা পেলে। আর তাহলে এই যে মিলার ইন্ডিসেসটা করার সময় যে ওয়াইস ইন্ডিসেস আমি রেসিপ্রোকালটা নিলাম, এইটা অ্যাকচুয়ালি আসে তোমার কনসেপ্ট অফ রেসিপ্রোকাল ল্যাটিস থেকে। এবারে আমি বললাম ধরো B1 B2 B3 আর দ্য ইউনিট ভেক্টরস অফ দ্য রেসিপ্রোকাল ল্যাটিস, তাহলে এই A1 A2 A3 এবং B1 B2 B3 এর মধ্যে কানেকশনটা তোমাকে ভালো করে বুঝতে হবে। B1 হচ্ছে 2 পাই ইন্টু A2 cos A3 বাই A1 ডট A2 cos A3, অর্থাৎ এবারে তিনটে ভেক্টর A1 A2 A3 তারা যদি এইরকম ভাবে রিলেটেড হয়, A1 ডট A2 cos A3 সেটা হচ্ছে ভলিউম অফ দ্য ইউনিট সেল রিপ্রেজেন্ট করে। এটা কত, 2 পাই বাই ভি A2 cos A3, B2টা হচ্ছে কত, 2 পাই বাই ভি A3 ক্রস A1, আর B3টা হয়ে যাচ্ছে 2 পাই বাই ভি A1 cos A2। দেখো যাকে তুমি বের করছো সেটা বাদ দিয়ে বাকিটা 2 পাই বাই ভি A2 cos A3, B2টা হচ্ছে 2 পাই বাই ভি A3 cos A1, আর B3টা হচ্ছে 2 পাই বাই ভি A1 cos A2। এটা তাহলে এই যে এরা হলো তোমার, মানে যদি নর্মাল ইউনিট অ্যাকচুয়াল ল্যাটিসের ইউনিট ভেক্টরগুলো তুমি জানো A1 A2 A3, তাহলে রেসিপ্রোকাল ল্যাটিসের ইউনিট ভেক্টর B1 B2 B3 তুমি বের করে ফেলতে পারো। আচ্ছা, এবারে তুমি যদি ধরো সিম্পল কিউবের রেসিপ্রোকাল ল্যাটিস বের করো, সিম্পল কিউবের ক্ষেত্রে A1 A2 A3 এই তিনটে ভেক্টরগুলো যদি এজ লেন্থটা তুমি এ ভাবো, ইউনিট লেন্থটাকে এ ভাবো, তাহলে AI প্লাস AJ প্লাস AK, AI AJ আর AK হয়। সেখানে I K হচ্ছে ইউনিট ভেক্টর অ্যালং X Y and Z ডিরেকশন রেসপেক্টিভলি। আর এবারে তুমি যদি B1 B2 B3 ক্যালকুলেট করো এই ফর্মুলা থেকে, এখান থেকে B1 B2 B3 তুমি ক্যালকুলেট করে দেখো, A2 cos A3 যদি করো, তুমি একটা করে দেখতে পারো। ধরো তুমি যদি B1টাকে ক্যালকুলেট করার জন্য তোমাকে কি করতে হচ্ছে, আমি একটা তোমাকে করে দেখাচ্ছি। ধরো তুমি B1টা বাই ডেফিনেশন কি, 2 পাই বাই ভি ইন্টু A2 ক্রস A3, তো এটা তো দেখো 2 পাই বাই ভি A2টা কত, AJ ক্রস AK, এটা। আচ্ছা, এবারে দেখো এখানে হলো কি 2 পাই A স্কয়ার হলো, আর ইউনিট সেলের ভলিউমটা কত, AQ। আচ্ছা, জে ক্রস কে, তোমার ক্রস প্রোডাক্টের রুল কি, এটা যদি I হয়, এটা যদি জে হয়, এটা যদি তোমার কে হয়, তাহলে এখানে আছে কি জে ক্রস কে, জে ক্রস কে মানে জে থেকে কে যদি ক্রস প্রোডাক্ট না, সেটা হবে কত, I হবে। তাহলে এটা ইন্টু I হলো, তাহলে কত হলো, 2 পাই বাই A ইন্টু I হলো। দেখো এটাই করা হয়েছে, 2 পাই বাই A ইন্টু I। ঠিক একই রকম B2টা হয়ে যাবে 2 পাই বাই A ইন্টু জে, B2 হচ্ছে 2 পাই বাই A ইন্টু কে। তাহলে দেখো এইটা পরিষ্কার দেখতে পাচ্ছ, এখানে B1 B2 B3 তারা আবার এই এর মতোই দেখতে, শুধু ইউনিট লেন্থ গুলো কি পাল্টে গিয়ে
2π/a 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 হয়ে গেছে, সেখানে এটা আবার একটা সিম্পল কিউবই হলো। আর ঠিক একই রকম ভাবে রেসিপ্রোকাল ল্যাটিস অফ বিসিসি যদি তুমি বের করতে হয়, A1 A2 A3, আর বিসিসির ক্ষেত্রে যে যে জায়গায় তোমার অ্যাটমগুলো আছে তার যদি কোঅর্ডিনেট তুমি দেখো, তাহলে এটা তো বডির মাঝখানে তো অ্যাটমটা থাকে, তো বডির মাঝখানে যদি অ্যাটমটা থাকে A1 A2 A3, সেইগুলোকে তুমি যদি ভেক্টর দিয়ে এক্সপ্রেস করো, সেটা হচ্ছে হাফ এ ইন্টু মাইনাস আই প্লাস জে প্লাস কে, এটা হচ্ছে হাফ এ ইন্টু আই মাইনাস জে প্লাস কে, এটা হাফ কে আই প্লাস জে মাইনাস কে, এটা হচ্ছে A1 A2 A3। এবারে ওই যে ফর্মুলা আছে, এই ফর্মুলা থেকে তুমি B1 B2 B3, এই যে এখানে দেখো A1 A2 A3 তোমার বলে দেওয়া হয়েছে, এই ফর্মুলা থেকে B1 B2 B3 তুমি ক্যালকুলেট করো, ক্যালকুলেট করে তুমি পাবে হচ্ছে এইটা। এবং এগুলো হচ্ছে দেখো, এগুলো বেসিক্যালি একটা ফেসের সেন্টার। তার মানে এই B1 B2 B3 যদি এই টাইপের কোনো ইউনিট ভেক্টর হয়, সেটা অ্যাকচুয়ালি এফসিসি। এখানে বিসিসি যে ল্যাটিসটা, অ্যাকচুয়াল ল্যাটিসটা, তার রেসিপ্রোকাল ল্যাটিসটা হচ্ছে এফসিসি হয়। আর ঠিক একই রকম ভাবে এফসিসি রেসিপ্রোকাল ল্যাটিসটা হচ্ছে তোমার বিসিসি হয়। তাহলে এইটা তুমি জাস্ট একটু মনে রাখবে, যে হচ্ছে তোমার যখন এফসিসি করবে তখন কি হয়, দুটো ফেসের সেন্টারে যদি অ্যাটম থাকে, তার কোঅর্ডিনেট কত হবে, A/2 আর কি, মানে সেটা হচ্ছে A/2, মানে A1 করলে A/2 জে প্লাস কে, A2টা হচ্ছে A/2 আই প্লাস কে, আর A3 হচ্ছে A/2 আই প্লাস জে। আর যখন বিসিসি হবে তখন হচ্ছে ওই রকম, মানে তোমার সেন্টারটার কোঅর্ডিনেট যদি তুমি ক্যালকুলেট করো, তাহলে তোমার হচ্ছে ওই একটা, মানে আই জে কে, হ্যাঁ, তার আগে একটা ওই A/2 থাকছে, হ্যাঁ, একটা A/2 থাকছে, আর আই জে কে তার মধ্যে একটা পজিটিভ থাকবে, দুটো পজিটিভ থাকবে, একটা নেগেটিভ থাকবে। তো তোমার জ্যামের জন্য এতটা ইনফরমেশন লাগবে না, তোমাকে জাস্ট মানে টিআইএফআর বা ইত্যাদির জন্য হচ্ছে এই অ্যাডিশনাল জিনিসটা লাগবে বলে আমি এটা তোমাকে একটুখানি আলাদা করে বলে দিলাম। তাহলে এবারে তুমি একটুখানি এই সিলেবাসটা একবার দেখে নাও, যে মোটামুটিভাবে প্রত্যেকটা টপিক আমরা আলোচনা করে ফেলেছি। ইউনিট সেল আমরা আলোচনা করেছিলাম, মিলার ইন্ডিসেস আমরা আগের দিন আলোচনা করেছি, ক্রিস্টাল সিস্টেম ব্রেভিয়াস ল্যাটিস, তারপরে টেবিল টেবিল করে দিয়েছিলাম। হ্যাঁ, এলিমেন্টারি অ্যাপ্লিকেশন অফ ভেক্টরস অফ ক্রিস্টাল সিস্টেম, সেখানে ওইখানে যখন আমি ওই ওয়াইস ইন্ডিসেস মিলার ইন্ডিসেস বলেছিলাম, তখন ভেক্টর নিয়ে কিছু কথাবার্তা বলা হয়েছে, আর রেসিপ্রোকাল ল্যাটিস নিয়ে যখন কথাবার্তা বললাম, সেটা আমার কমপ্লিট হলো। এক্স এর রিফ্র্যাকশন ব্র্যাকেটস আমরা আলোচনা করেছিলাম, সেখান থেকে ওই সিস্টেমেটিক অ্যাবসেন্স অফ সার্টেন প্লেনস ইন এক্স এর রিফ্র্যাকশন আর কি, সেখান থেকে তোমার ইউনিট সেলটা কেমন, তার স্ট্রাকচারটা কেমন আমরা ডিটারমাইন করা শিখিয়েছিলাম। NaCl, সিজিয়াম ক্লোরাইড এবং পটাশিয়াম ক্লোরাইড, তাদের স্ট্রাকচার আমরা আলোচনা করেছি। ডায়মন্ড আলোচনা করেছি। গ্রাফাইটের স্ট্রাকচার তুমি জানো, এটা নতুন করে বলার কিছু নেই, তার যে সিট স্ট্রাকচার হয় এবং হেক্সাগন, এটা জানা আছে। আচ্ছা, ক্লোজ প্যাকিং এর মেটালস আর মেটাল কম্পাউন্ডস, এইটা মানে হচ্ছে তোমার এই সব যে ওই সিসিপি, এইচসিপি, এই যে কথাবার্তাগুলো, সেইটা আর কি। সেমিকন্ডাক্টর ইনসুলেটর কাকে বলে তুমি ব্যান্ড থিওরি থেকে বুঝতে পারলে। ডিফেক্টস ইন ক্রিস্টাল, সেটা আমরা আলোচনা করলাম। ল্যাটিস এনার্জি আর আইসোমরফিজম, এটা ইনঅর্গানিক কেমিস্ট্রিতে তোমরা অলরেডি পড়েছো। আর ল্যাটিস এনার্জি তোমরা জানো, যেটা আয়নিক বন্ডিং এর ক্ষেত্রে খুব ডিটেলে তুমি জানো, সেখান থেকে বন্ড ল্যান্ডে ইকুয়েশন, বন্ড মায়ার ইকুয়েশন, ক্যাপোটিনস্কি ইকুয়েশন, বন্ড হেভার সাইকেল দিয়ে কি করে বন্ড এনার্জি ক্যালকুলেট করতে হয়, এগুলো উন্নত ভালো করে পড়ানো হয় বলে আমি ভালো করে এখানে বলিনি। আর আইসোমরফিজমও তুমি জানো, হ্যাঁ, যে কিভাবে মানে একই কম্পাউন্ড হচ্ছে বিভিন্ন আইসোমারিক ফর্মে থাকে আর কি, একই রকমের ক্রিস্টাল স্ট্রাকচার, তারা ক্রিস্টাল গ্রোথ দেখায়, ইত্যাদি ইত্যাদি আর কি। আর হিট ক্যাপাসিটি অফ সলিড আমরা উপরে আলোচনা করে দিয়েছি, আর এটা হিট ক্যাপাসিটি অফ সলিড বা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের মধ্যে আরো ডিটেলে আলোচনা তোমার স্কোপ থাকবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমার জ্যামের সিলেবাসটা। এবারে তুমি যদি এমসিকিউ গুলোকে করো, দেখবে তুমি সব এমসিকিউ কিন্তু করতে পারবে, মানে কোশ্চেন তো বেশ সহজ পড়ে। হ্যাঁ, এবারে তোমার এই জিনিসগুলো যেহেতু একবারও অনার্স লেভেল একবারও পড়া হয়নি, তোমার ব্যাপারটা মনে হচ্ছে একটু তাড়াহুড়ো হচ্ছে বা একটু ডিটেলে হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে একটুখানি অনেক জিনিস হয়তো মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, কিন্তু যখন অনার্সে জিনিসটা পড়া হবে, তখন দেখবে এগুলো খুব একদম সহজ জিনিস। আমি মোটামুটি সব জিনিসটাই সামারাইজ করে নিয়েছি, তুমি এখন একটা ইনফরমেশনের মতো করে, কারণ জ্যামে তো তোমাকে তাড়াতাড়ি করে সামারাইজই করতে হবে, যেটা আমি হয়তো 5টা ক্লাসে পড়াই ইউজুয়ালি, সেটা 2টো ক্লাসে বলে দিলাম। 5টা ক্লাসে অনার্সের জিনিসটাকে বলি, এই রেসিপ্রোকাল ল্যাটিস প্যাটার্ন, এইসব কনসেপ্ট বা ব্যান্ড থিওরি, এগুলো আমাদের অনার্সের সিলেবাসে নেই, দেখবে তুমি সিলেবাসটা দেখবে, সেমিকন্ডাক্টর ইত্যাদি নেই, তাহলে সেইগুলোকে ইনক্লুড করে আমরা 5টা ক্লাসে বলি, সেই পুরো জিনিসটা 2টো ক্লাসে আমি বলে দিলাম এটা। তো আজকে আমাদের এই পর্যন্তই রইল, তাহলে আমাদের পড়ানো পার্টটা হয়ে গেল। তাহলে পরের আরেকটা ক্লাস আমরা দেবো, আরেকটা ক্লাসে হচ্ছে প্রিভিয়াস ইয়ার্সে যে আমি কোশ্চেন্সগুলো পড়েছে, হ্যাঁ, সেইগুলোর বেশ কিছু কোশ্চেন্স আমরা জাস্ট আলোচনা করে দেবো। ঠিক আছে, তাহলে দেখো তোমাদের কোনো কিছু অসুবিধা আছে কিনা।
মানে এই ইনফরমেশনগুলো এগুলো একটু ইনফরমেটিভ। আমি প্রথমে ভাবছিলাম যে যেগুলো অনার্সে পড়া হয়ে গেছে সেইগুলো যদি বলা হয় তাহলে তোমার জিনিসটা একটু ভালো বুঝতে পারবে, কিন্তু আমি যেটা দেখলাম যে মানে পার্টিকুলারলি মানে অনেকেরই থার্ড সেমিস্টার চলছে, আর অনেকের ধরো থার্ড সেমিস্টার হচ্ছে, অনেকের ফোর্থ সেমিস্টার চলছে, আর অনেকের ফোর্থ সেমিস্টার শেষ হয়েছে। এখনো প্রায় দুটো সেমিস্টারের পড়া তোমাদের মোরাললেস বাকি আছে। আমাদের দুটো সেমিস্টারের পড়াটা যে বাকি আছে, কিন্তু আমাদের তো খুব বেশি সময় নেই। জ্যামের তো নোটিফিকেশন হয়েছে দেখেছো, হ্যাঁ, ফর্ম ফিল আপ টিল আপ সব করবে টরবে, হ্যাঁ। এবারে আমাদের যা সময় আছে তাতে আমি যেটা দেখলাম যে যে পুরো জিনিসটা হয়ে যাবে তারপর আমি বলবো, তাহলে হবে না। এখন ছোটখাটো কিছু টপিক, যে টপিকগুলো হচ্ছে তোমার হয়তো অনার্সে এখনো পড়ানো হয়নি কিন্তু জ্যামে আছে, সেইটা আমরা কিন্তু এইভাবে কুইকলি পড়ে নিতে হবে। তোমরা একদম ওটা এই এই যে ওখানে আগের দিনে মানে 15-16টা স্লাইড ছিল, আজকে 20টার মতো স্লাইড, এগুলো একটা প্রিন্ট আউট নিয়ে নেয় বা কাছে তুমি রাখো, দেখে যখন এমসিকিউ সলভ করবে এগুলোকে পাশে রেখে 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 করো, হ্যাঁ। করে তুমি দেখো কতটা কি সলভ টলভ করতে পারছো, দেখবে এই ফর্মুলাগুলো তোমার মানে মাথার মধ্যে ঢুকে যাবে, অনেকটা ইনফরমেটিভ আছে। আর পরের দিন দেখবে যদি কনসেপচুয়ালি কোনো কিছু বুঝতে তোমার অসুবিধা হয়, মানে মূলত কনসেপচুয়ালি বোঝার জায়গা হচ্ছে তোমার মানে ম্যাক্সিমামটা ইনফরমেটিভ, কনসেপচুয়ালি বোঝার জায়গাটা একমাত্র হচ্ছে এক্স রে ডিফ্রাকশন রিলেটেড যে পার্টটা আছে সেই, সেটা আমি ব্র্যাগস ল সেটা একটুখানি স্লোলি বলেওছি আর কি। তাহলে ব্র্যাগস ল রিলেটেড যদি কিছু ইনফরমেশন আগের পরের দিন জানতে থাকে আমায় বলবে, আমি সেটা আলোচনা করে দেবো, ঠিক আছে। তাহলে আমি তোমাকে ওই জ্যামের কোশ্চেন্সগুলো দিয়ে দেবো বা এর এমসিকিউ সেটটা দিয়ে দেবো, তোমরা ওটা এই সপ্তাহের মধ্যে একটু প্র্যাকটিস করো। আর নেক্সট উইকে আমরা জ্যামের কিছু কোশ্চেন আমি নিজে থেকে আলোচনা করে দেবো আর করে দিয়ে তারপরে আমরা নেক্সট টপিকে চলে যাব। আর আমি ইলেকট্রোকেমিস্ট্রি পরীক্ষাটা এখনো নেওয়া হয়নি, ইলেকট্রোকেমিস্ট্রি পরীক্ষাটা আর সলিডের পরীক্ষাটা আমি একসাথে নেব, ঠিক আছে। সামনের সপ্তাহটা পড়িয়ে নিই, পড়িয়ে নিয়ে তারপর পরীক্ষাটা, ঠিক আছে।